আপন কেউ দূরে ঠেলে দেয়। অ্যাক্টিভ ডিওডোরেন্ট যুক্ত মেরিল ঘামাচি পাউডার ট্রাইক্লোজেন ঘামাচি ও ঘামের দুর্গন্ধ দূর করে আর মেন্থল দেয় সজীবতা। মেরিল অ্যাক্টিভ ডিওডোরেন্ট ঘামাচি পাউডার। সিটিসেল হ্যালো টিউনসের 1 বছর পূর্তিতে রয়েছে বিশেষ উপহার। 25শে জুন থেকে 25শে আগস্টের ভেতরে হ্যালো টিউনসের সাবস্ক্রিপশন এবং মান্থলি চার্জ একদম ফ্রি। এছাড়াও এই সময় ডাউনলোডকৃত টিউন তোমার অ্যাকাউন্টে থাকবে পুরো 1 বছর। তো শুরু হোক শুরু। সজীবে থাকার সূত্র জানি, ফ্রেশ থাকতে চাই, ও ভালো লাগায়, ভালোবাসায় জীবন ছুঁয়ে যায়। জীবন তো একটাই, ফ্রেশ থাকতে চাই। সুপার ফ্রেশ সয়াবিন তেল। আর সির মজা কত তোমার মতো যখন যেমন চাই, সুখে দুঃখে মনের মতো সঙ্গে তারে পাই। তোমায় ভালোবাসি, আরসি ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমরা আরসি ভালোবাসি। আপনারা দেখছেন চ্যানেল আই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনোদনমূলক মুক্ত আলোচনার অনুষ্ঠান সাময়িকী দেখার জন্য। উপস্থাপনা করেছেন আব্দুর রহমান, প্রযোজনা করেছেন জামাল রেজা। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। যে মুহূর্তে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে অনেক বিতর্ক, অনেক কথাবার্তা এবং অনেক নিরাশার কথাবার্তা আমরা শুনি, ঠিক সেই সময়ে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় ধরনের জমকালো চলচ্চিত্র উৎসব, যেটি নাম দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উৎসব। এবং এটি আয়োজন করছেন অনেককে সাথে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি, যার 2 জন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। একজন মির্জা আব্দুল খালেক, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সিনেমা জগতে খুব ঘনিষ্ঠ নিবিড়ভাবে জড়িত, এবং আরেকজন হচ্ছেন কাজী ফিরোজ রশিদ, যিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সম্মানিত সভাপতি। প্রিয় দর্শক, আপনারা হয়তো আজকের এই অনুষ্ঠানে কাজী ফিরোজ রশিদকে দেখে একটু অবাকই হবেন যে তার প্রধানতম পরিচয় হচ্ছে একজন রাজনীতিবিদ হিসেবে। তো অনেকে হয়তো ভাবতে পারেন সাময়িকী অনুষ্ঠানে যেখানে বিনোদন নিয়ে কথাবার্তা হয়, যেখানে তারকাদের উপস্থিতি থাকে, সেখানে কাজী ফিরোজ রশিদ কেন? একটু আগেই তার পরিচয়টুকু দিলেন এবং প্রসঙ্গক্রমে আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের সেই স্বাধীনতা পরবর্তী সময়ে যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল, ওরা 11 জন, খুব বিখ্যাত একটি ছবি, সেই 11 জনের একজন ছিলেন আমাদের কাজী ফিরোজ রশিদ ভাই। ফিরোজ ভাই, আপনাকে শুভেচ্ছা অনুষ্ঠানে, এবং খালেক ভাই আপনাকেও শুভেচ্ছা। যে কথা বলছিলাম যে একটি বড় ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে এমন একটি সময়ে যখন চলচ্চিত্রের ব্যাপারে আমাদের দেশের সাধারণ মানুষ খুবই হতাশায় ভুগছে। তো এই হতাশার মধ্যে যখন চলচ্চিত্র শিল্প খুব বিপর্যস্ত, যখন ছবির বাজার মন্দা, সেই সময়ে আপনারা একটি দুঃসাহসিক কাজ করতে চলেছেন। কেন, কোন প্রেক্ষাপটে? খালেক ভাই একটু শুরু করেন। ধন্যবাদ। আমরা চলচ্চিত্রের আজকে যে অবস্থা, এটা আমরা সবাই জানি, অত্যন্ত দুরবস্থার মধ্যে চলচ্চিত্র চলছে, কিন্তু এর মাঝেও কিছু ভালো ভালো ছবি তৈরি হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাই যে দর্শকরা সিনেমা হলে গিয়ে ছবি দেখার প্রতি তাদের একটা বিরাট একটা অনীহা কাজ করছে, তারা যাচ্ছেন। কেন যাচ্ছে না, তার পিছনে হয়তো অনেক কারণ থাকতে পারে। তা আমাদের মূল যে প্রয়াসটা হচ্ছে সেটা যে এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে, উৎসবের বিভিন্ন দেশীয় ছবি সাথে বাংলাদেশের ছবি, এগুলাকে হলে চালিয়ে এবং এই উৎসবের কারণে যদি দর্শকরা সিনেমা হলগুলোর প্রতি আকৃষ্ট করা যায়, এই একটা উদ্দেশ্য আমাদের। এটা একটা বড় উদ্দেশ্য, দর্শকদের টেনে আনা। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে উৎসব যদি না হয় তাহলে বিভিন্ন আমাদের আশপাশের যে দেশগুলো আছে এগুলার তাদের ছবিগুলোর মান, তাদের কারিগরি যে মান, এই বিষয়গুলোকে আমাদের দর্শকদের সাথে পরিচিত করা, এবং সাথে সাথে আমরা চলচ্চিত্রের মানুষ যারা আছি তাদেরও এই বিষয়গুলো জানা উচিত, দেখা উচিত,
তাহলে হয়তো আমরা কিছুটা ইন্সপায়ার্ড হব সেই ধরনের ছবি তৈরি করার ক্ষেত্রে। উৎসব তো সম্ভবত 1 আগস্ট থেকে 16 তারিখ পর্যন্ত 16 তারিখ চলবে। তো এই উৎসব নিয়ে আপনাদের আয়োজনের কিছু কথা বলেন। উৎসব আয়োজনের আমাদের শুধু তো ঢাকাতেই নয়, তাই না, না? এটা ঢাকায় শুধু বেশ ঢাকা না, কয়েকটি ভেন্যুতে বোধহয় ঢাকায় হবে। বেশ কিছু ভেন্যু বলতে আমাদের মূল ভেন্যু থাকছে হচ্ছে পাবলিক লাইব্রেরি, তারপরে জাতীয় জাদুঘর, আর স্টার সিনেপ্লেক্স সহ ঢাকার বিভিন্ন সিনেমা হলগুলো যেগুলো আছে এগুলা। আর এর বাইরে থাকছে হচ্ছে আমাদের বাকি পাঁচটি বিভাগীয় শহরের সিনেমা হলগুলোতে আমরা প্রদর্শনী করব। তো আমাদের ফেস্টিভ্যালে ইনফ্যাক্ট যে কয়েকটা সেকশন আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কম্পিটিশন সেকশন, যেখানে আনুমানিক 7টা ছবি আমরা কম্পিটিশনের জন্য আনছি। এই 7টা ছবির মধ্যে ইতিমধ্যে বাংলাদেশের 2টা ছবি জমা পড়েছে, স্বপ্ন ডানায় আর রূপকথার গল্প। ভারত থেকে আছে 4টি ছবি, শ্রীলঙ্কা থেকে আছে 1টি ছবি, নেপালের আরেকটা ছবি হয়তোবা হবে, আমরা এখনো সেটা কনফার্ম হতে পারিনি। এর বাইরে থাকছে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ সিনেমা, সেখানে আমরা 8টা ছবি দেখাবো। সেখানে বাংলাদেশের ছবিও থাকবে এবং ভারতীয় বাংলা ছবিও থাকবে। এর বাইরে আরেকটি আছে কন্টেম্পোরারি প্যারালাল সিনেমা, সেখানে আনুমানিক প্রায় 30টির মতো ছবি আমরা দেখাবো বিভিন্ন দেশের। মাস্টার অফ দ্য রিজিয়ন, এখানে আমরা চেষ্টা করছি, এটা এখন আমরা কনফার্ম হতে পারিনি, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন শ্রীলঙ্কার লেস্টার জেমস পেরেস বিখ্যাত চলচ্চিত্রকার, তার কয়েকটি ছবি আনার আমরা চেষ্টা করছি। এই বিষয়টা আমরা এখনো কনফার্ম হতে পারিনি। আর সবচেয়ে এবারকার এই উৎসবের যেটা আমার মনে হয় সবচেয়ে ভালো ইভেন্ট হচ্ছে, সেটা হচ্ছে যারা 60-70 বছর বয়স তারা যখন চলচ্চিত্র দেখতেন, তাদের সময়কার ছবিগুলা কিন্তু তারা এখন আর দেখার সুযোগ পাচ্ছেন না। তাদের জন্য আমরা একটা সেকশন করে রেখেছি, সেটা হচ্ছে পেয়ার ইন সাবকন্টিনেন্টাল সিনেমা। আমাদের জুটি প্রথার যে ছবিগুলা, বিখ্যাত জুটি, সে উত্তম সুচিত্রা বলেন বা পাকিস্তানি কিছু জুটি আছে, জেবা মোহাম্মদ আলী, নার্গিস সুনীল, এই ধরনের কিছু ছবি আমরা কালেক্ট করার চেষ্টা করছি। কিন্তু যদিও বাইরে দেখা যাচ্ছে যে এই প্রিন্ট পাওয়া খুব কষ্টকর, এগুলা অনেক পুরানো হয়ে গেছে, এই সমস্ত প্রিন্ট পাচ্ছি না, কিন্তু তথাপি আমরা অলরেডি 5-6টা ছবি আমরা পেয়েছি। তো আমি আশা করি ওই দর্শকদের জন্য যারা হয়তো গত 30 বছরের সিনেমা হলে যায়নি, তাদের জন্য আমরা একটা ইভেন্ট রাখতে পারছি। মানে এই জুটি ভিত্তিক ছবি কি বাংলাদেশেরও আছে? বাংলাদেশেরও থাকবে। বাংলাদেশেরও আমাদের প্রথম দিককার মনে করেন আপনার রাজ্জাক, শাবানা, শবনম, রহমান শবনম, এই ধরনের কিছু ছবি আনছি। এর বাইরে থাকবে হচ্ছে আমাদের এই উপমহাদেশ এবং আশেপাশের দেশগুলোর থেকে যে ইয়াং ফিল্ম মেকার যারা ভিডিওতে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ছবি তৈরি করছে, তাদের জন্য একটা সেকশন থাকছে, সেটা হচ্ছে ভিডিও সিনেমা বলে, সেখানে প্রায় 15টা ছবি দেখানো হবে। আর তার বাইরে থাকবে হচ্ছে পপুলার সিনেমা, জনপ্রিয় চলচ্চিত্র, সেখানে আমাদের বাংলাদেশেরও কিছু ছবি আছে, ভারতীয় আছে, পাকিস্তান আছে। আর এতে হয়তো জানেন যে আমরা আসলে 8টি দেশ, বাংলাদেশ সহ 8টি দেশ নিয়ে আমরা এই উৎসবটা করছি। মানে বলা যায় যে সার্কভুক্ত যে 8টি দেশ, ওই 8টি দেশকে নিয়ে আমরা করছি। এর মধ্যে 2টো দেশ সাধারণত কোনো ছবি তৈরি করে না, একটা হচ্ছে মালদ্বীপ আর একটা হচ্ছে ভুটান। এর বাইরের অন্যান্য দেশগুলোর থেকে আমরা কিছু পপুলার সিনেমা আনার চেষ্টা করছি, এই পপুলার সিনেমাগুলো দেখানো হবে। আর একটা সেমিনার থাকবে, সেখানে বাংলাদেশে যে সরকার যে অনুদান দিচ্ছে, এই অনুদান প্রথার মূল্যায়ন উপরে শীর্ষক একটা সেমিনার থাকবে। আর বাচ্চাদের কোন থাকছে আপনাদের? বাচ্চাদের চিলড্রেন সিনেমা আমরা একটা ইভেন্ট আমরা রেখেছি, কিন্তু এখনো খুব একটা ভালো ছবি আমরা পাইনি। যদি আমরা চেষ্টা করব, যদি বাইরের ছবিগুলো সেভাবে আনতে না পারি, যেমন ইদানিংকালের খুব নাম করা একটা ছবি আপনার শ্রীলঙ্কার, সেটা আমরা চেষ্টা করছি আনার। আর তবে এই মুহূর্তে আমরা এটা এখনো বলতে পারছি না, হয়তো আরো 2-4 দিন পরে আমরা চিলড্রেন সিনেমাটা বলতে পারবো। তবে আমাদের একটা রাখাই আছে, একটা ইভেন্ট আমাদের আছে চিলড্রেন সিনেমা, আমরা চেষ্টা করছি সেখানে কিছু ভালো। আপনাদের সাথে তো সম্ভবত বাংলাদেশ চলচ্চিত্র জগতের যে সমিতিগুলো আছে, প্রযোজক প্রদর্শক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, সবগুলো সমিতি আপনাদের সঙ্গে আছে। কিন্তু তারপরেও সম্ভবত বেশ একটা দুঃসাহসিক কাজেই বোধহয় হাত দিয়েছেন আপনারা। তো আমি যেটা এই মুহূর্তে ফিরোজ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাবো যে বেশ কয়েকটি প্রেস কনফারেন্স হয়েছে আপনাদের এই বড় আয়োজনটিকে সামনে রেখে, এবং যা টেলিভিশনে এবং পত্রপত্রিকার মাধ্যমে বিপুল সংখ্যক দর্শক জেনেও গিয়েছে।
তো দর্শক রেসপন্স আসলে কি রকম? ধন্যবাদ। আসলে দর্শকরা তো সবাই চায় যে তারা চিত্ত বিনোদনের জন্য শুধু আমাদের ছবির বাইরেও কিছু ছবি দেখতে চায় তারা বড় পর্দায়। আজকাল ঘরে বসে সবাই জানেন যে আমরা কেবলের মাধ্যমে সব পৃথিবীর সব দেশের ছবি আমরা দেখতেছি এখানে বসে। এত কেবল, এত আমাদের চ্যানেলগুলো হয়ে গেছে, কিন্তু বড় পর্দায় কিন্তু বাংলা ছবির বাইরে আর কোনো ছবি আমাদের এখানে চলতে দেওয়া হয় না। যদিও পাকিস্তানে ভারতীয় ছবি এখন প্রবেশ করতেছে, তার অনুমতি দিয়েছে পাকিস্তানে। আমাদের এখানে সবসময় চলতো, স্বাধীনতার পরে হঠাৎ করে একটি ভাবাবেগে বলল যে এখন ভারতীয় ছবি আমদানি যদি বন্ধ করা হয় তাহলে আমাদের ছবি অনেক মান বেড়ে যাবে, বিস্তৃত হবে জগৎটুকু। আমাদের হলগুলোর অবস্থা খালেক সাহেব বলেছেন যে আগের মতো নেই, কারণ দর্শক যখন কমে যায়, হলে যখন প্রফিট হয় না, তখন হলের সেই মান কিন্তু ধরে রাখা যায় না। আগে আপনি দেখছেন যে বড় বড় এখানে নাম করা হলগুলো গেলে আপনার যে অনুভূতি হতো এখন তা হবে না, কারণ তাদের প্রফিট না হলে তারা তো এর পিছনে খরচ করতে চায় না। অনেকে ওনাদের খুব ট্রেডিশনাল হল যেগুলো ছিল বন্ধ করে দিচ্ছে, সেখানে মার্কেট বানিয়ে ফেলেছে, অনেক বেশি ইনকাম হয়। না, কিন্তু আবার দর্শকদের ফিরোজ ভাই অভিযোগও আছে যে হলের পরিবেশ একেবারেই ভালো না। পরিবেশ নির্ভর করে ভালো বইয়ের উপরে। পরিবেশ ভালো বই যখন আসবে, দর্শক যখন আসবে, অর্থ যখন পাবে হলের মালিক, তখন হলের পিছনে ব্যয় করবে, সে তো নিজে নিবে না সব। এটা তো তার একটা ধরেন ইচ্ছা করলেই সবাই হল বানাতে পারে টাকা থাকলে। এখানে আপনার কিছুটা থাকতে হবে। যেহেতু আপনি একজন রাজনীতিবিদ, সেখানে আমি এই প্রসঙ্গটা আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই যে দীর্ঘ কয়েক বছরে মানে খালেক ভাইরা বা আপনারাও হয়তো অনেক ধরনের আন্দোলন করেছেন সরকারের সঙ্গে, নানা ধরনের দেন দরবার করেছেন যে চলচ্চিত্র শিল্পকে আরো সুযোগ সুবিধা বাড়ানোর ব্যাপারে, শুল্ক কমানোর ব্যাপারে, হলগুলোকে আরো বেশি অনুদান দেওয়ার ব্যাপারে। তো শেষ পর্যন্ত মানে এই আপনাদের আন্দোলন বা আপনাদের দাবি দাওয়াগুলো পূরণ হয়নি কেন? আসলে এই আন্দোলনগুলো কিন্তু অনেক দিন ধরেই চলেছিল। আসলে হয় কি, আমাদের দেশের প্রায়োরিটি দিতে হবে। এটা গরিব দেশ, তো আপনি কৃষির উপর সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। যে দেশে মানুষ, শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে জীবন দিতে হয়। গার্মেন্টসে আপনি দেখছেন অসহযোগ আন্দোলনগুলো, বেতন পাচ্ছে না, অনেক কষ্ট করে শ্রমিকরা কাজ করে, তারপরে তাদের ঠিক মতন বেতন দেন ইত্যাদি। তো সেই দেশের সিনেমা হলের প্রতি কতটুকু আকর্ষণ সরকারের থাকবে। কিন্তু আমাদের যেমন আপনাদের একটা দাবি ছিল যে সিনেমা শিল্প থেকে সরকার তো একটা বড় ধরনের রাজস্ব আদায় করে, এটা তো ঠিক, হ্যাঁ, এবং সম্ভবত এবারের বাজেটে বোধহয় সিনেমা হলে বোধহয় একটা নতুন ভ্যাট সংযোজন হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত হয়নি। হ্যাঁ, তো তাতে হয়তো সিনেমার দর্শক আরো অনেকখানি হয়তো কমে যেত যদি শুল্কটা আরোপ করা হতো। সিনেমার দর্শক তো এখনো দেখেন আগের মতো নেই। আগে একটা সিনেমা হল যখন একটা ভালো বই আসছে 3 মাস 4 মাস একটা বই চলছে, মানুষ যে শেষ রাতে লাইন দিছে একটা টিকিটের জন্য, অথবা কালোবাজারি সিনেমা হলের টিকিটটা বাইরে বিক্রি হয়ে যেত। বাইরে বিক্রি তো ভালো কথা, আমাদের কাউন্টার থেকে তো টিকিট যাচ্ছে না। মানে সেই ধরনের খুব কম, বছরে মাত্র কয়েকটা হয়তো ভালো বই আসে, আর সেই ধরনের উন্নত মানের বইও যেরকম হয় না। এবং টাকা না পেলে মালিকরা একদমই ইন্টারেস্ট হারিয়ে ফেলে যে হলগুলোকে খুব আধুনিকায়ন করা দরকার, সমস্ত সাউন্ড, লাইটিং, সিট, এয়ার কন্ডিশন এগুলো সব ঠিক করা দরকার। এগুলোর মালিক এখন অধিকাংশ মালিক চাচ্ছে হল বন্ধ করে দিয়ে তারা মার্কেট করতে। আমরা বহু চেষ্টা করে চাচ্ছি যে না, এটা ঐতিহ্যবাহী একটা জিনিস, আমাদের সিনেমা হলগুলো ধরে রাখতে হবে। এখন ব্রিটেনে দেখেন পিছনে হলগুলো আবার তারা চালু করতে যাচ্ছে ব্রিটেনে, সেখানে গভর্নমেন্ট প্রচুর সাহায্য সহযোগিতা করছে। সর্বস্তরের দর্শকদের আপনারা কিভাবে ইনভলভ করবেন? আমি যে কথাটি বলতে চাচ্ছি, দর্শক কিভাবে আপনাদের এই উৎসবের ছবিগুলো দেখার সুযোগ পাবে? সেটা কি টিকিটের মূল্য উচ্চ হবে কিনা, টিকিটগুলো কি আগে থেকে অ্যাভেলেবেল মানে সম্ভব হবে কিনা? গত কয়েক বছরে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব হয়েছে, সেই ধরনেরই টিকিটের রেট থাকবে এবং সে অনুযায়ী হলগুলোর মধ্যে আমরা নিশ্চয় করি যেন এই ধরনের কোনো টিকিট কালোবাজারিতে না যায়, সেই ধরনের নিশ্চয়তা আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমরা আশা করি আমরা পারবো। এবং দর্শকদেরকে জানানোর জন্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা প্রোগ্রামগুলো আমরা জানাবো, এবং সেই হিসাবে আমার মনে হয় দর্শকদের ছবি দেখার ক্ষেত্রে আমার মনে হয় কোনো সমস্যা হবে না।
আচ্ছা, আমি শুনেছিলাম যে এই উৎসবে বাইরের দেশগুলোতে থেকে বেশ কয়েকজন অতিথি আসার কথা। তো এই মানে কতজন অতিথি এ পর্যন্ত প্রায় 40-45 জনের মতো অতিথি আমাদের এখানে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তবে আমরা ওটা সর্ট আউট করছি যে আমরা কাদেরকে, কারণ এটা তো জানেন যে তাদেরকে সমস্ত টিকিট এবং হোটেল এগুলো একটা বিশাল খরচের ব্যাপার। তো সেই বিষয়টা নিয়ে আমরা এখনো ডিসিশন নিইনি, তবে ইতিমধ্যে প্রায় 45-50 জনের মতো হবে তারা ইচ্ছা প্রকাশ করেছেন এখানে আসার জন্য। আরেকটি আলোচনার বিষয় হচ্ছে যে আপনাদের উৎসবের যে জুরি বোর্ড এটা করেছেন সেটা খুবই মানে চমৎকার একটি জুরি বোর্ড করেছেন, এবং এই উৎসবে যে ছবিগুলো পুরস্কৃত হবে সেগুলোর মানে টাকার মূল্যমানও খুব মানে কম নয়। হ্যাঁ, এই বিষয়ে একটু দর্শকদের বলবেন? আমাদের পাকিস্তান থেকে একজন আসছেন জুরি, মাহিন খান বলে চলচ্চিত্রকার তিনি। ভারত থেকে আসছেন মঞ্জু বরা, শ্রীলঙ্কা থেকে আসছেন হচ্ছে সুমিত্রা পেরেস, লেস্টার জেমস পেরেসের ওয়াইফ, উনি আসছেন, উনি থাকছেন আমাদের জুরি বোর্ডের চেয়ারম্যান। আর নেপাল থেকে একজন আসছেন রেশু কি নামটা আমি একটু ভুলে গিয়েছি। এই 4 জন, আর বাংলাদেশ থেকে থাকছেন হচ্ছে 2 জন। একজন হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত নিরন্তরের আবু সাইদ, এবং আমাদের আরেকজন পরিচালক গাজী মাজহারুল আনোয়ার সাহেব। এই 6 জনকে নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল জুরিটা আমরা তৈরি করেছি। ইনারা 7টা অথবা 8টা ছবি হয়তোবা হবে কম্পিটিশনে। তারা সেটা দেখার পরে আমরা 3টা পুরস্কার দেব। 3টা পুরস্কারের প্রথম পুরস্কার হচ্ছে $5,000, দ্বিতীয় পুরস্কার হচ্ছে $3,000 এবং তৃতীয় পুরস্কার হচ্ছে $2,000। মোট $10,000 যাচ্ছে। আর এর বাইরে আরেকটা আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রায় 8টি ছবি আছে যাদের দর্শক জরিপে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেখানে 8টি ছবি আমাদের আছে, সেখান থেকে আরেকটি অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেটার জন্য কোনো মানে অর্থ দেওয়া হচ্ছে না, শুধু ক্রেস্ট তাকে। দর্শক জরিপটা আসলে কিভাবে সম্ভব? দর্শক জরিপটা আমরা গতবার যেটা করেছি, আমরা এবার চেষ্টা করছি সেটা যে SMS এর মাধ্যমে করা যায় কিনা। যদি সেটা না হয় তাহলে যেদিন ছবিগুলো চলবে দর্শকদের কাছে একটা স্লিপ দেওয়া হবে, এবং দর্শকরা ছবি দেখে ওই স্লিপে মন্তব্য করে ওই ভেন্যুতেই একটা বক্সের মধ্যে এটা ফেলবেন। তারপর আমরা সেখান থেকে সেটা বের করব যে কোন ছবিটা দর্শক জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। খালেক ভাই, আসলে আপনাদের উৎসবটি এমন একটি সময় হতে যাচ্ছে, অর্থাৎ 1 আগস্ট। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 51 বছর আগে। 2রা আগস্ট 51 বছর পূর্তি হবে, এবং 3রা আগস্ট থেকে 52 বছরে পা দেবে। খুব চমৎকার একটি সময়ে। তো আমরা কি আশা করতে পারি যে আপনাদের এই উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য যেসব নিবেদিত প্রাণ, যাদের মানে কল্যাণে, যাদের মেধায়, যাদের চেতনায় এই চলচ্চিত্র শিল্প শেষ পর্যন্ত এই একটি জায়গায় এসেছে, তাদের প্রতি কোনো সম্মাননা প্রদান করা, এই জাতীয় কোনো বিষয় কি আপনাদের আছে? চলচ্চিত্র শিল্পের পিছনে, শিল্পকে দাঁড়ানোর পিছনে যে সিনেমা হল বা প্রদর্শকদের যে একটি ভূমিকা, এই ভূমিকাটাকে কিন্তু কখনোই স্বীকৃতি দেওয়া হয়নি আজ অবধি। বাংলাদেশের কোনো অনুষ্ঠানে এই ধরনের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। তবে আমরা এইবার 3 জন প্রদর্শককে সম্মাননা দেব। বিভিন্ন সময় আমরা দেখেছি যে চলচ্চিত্র শিল্পের বড় অনুষ্ঠানগুলোতে সাধারণত চলচ্চিত্র শিল্পের তারকা কুশলীদের অনুপস্থিতিতে সবচেয়ে চোখে পড়ার মতো। তো এবার কি তাদেরকে আপনারা মানে ইনভলভ করার ব্যাপার? হ্যাঁ, এই ব্যাপারটা একটু বলেন। সবাই থাকবেন, আপনারা দেখবেন যখন আমাদের উৎসব শুরু হবে এবং শেষ পর্যন্ত এদেশের যত আপনাদের তারকা আছেন নামি দামি, তারা যারা এখনো আছেন তাদের সবাইকে আমরা উপস্থিত করার চেষ্টা করব। এটা একটা সম্মান দেখানো তাদের প্রতি, কারণ তাদের সাধারণত তো অনেক হারিয়ে গেছেন, অনেক পর্দার আড়ালে চলে গেছেন। তো এই একটা সময় তাদেরকে আবার মানে জনতার সামনে উপস্থিত করা। দীর্ঘদিন যারা এই জগতে মানুষকে অনেক দিয়েছে, তাদেরকে আবার আমরা মানুষের সামনে উপস্থিত করতে চাই এবং তাদেরকে সম্মানিত আসলে মানে করতে চাই। খালেক ভাই, আরেকটি মানে আমি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা
আপনাদের কাগজপত্রে দেখেছিলাম যে উইমেন্স মেকারদের ব্যাপারে বোধহয় একটা ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ নারী পরিচালকদের কোনো আমরা আমাদের এই ফেস্টিভ্যালে এটা রাখা হয়নি। তো প্রিয় দর্শক, যে মুহূর্তে শুরুতেই যেটা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক কথা, বিশেষ করে নিরাশার কথা সবচেয়ে বেশি। কখনো কখনো শুনেছি অন্ধকারের কথা, কখনো শুনেছি এই অন্ধকার ভেদ করে কোনো আলোই আসবে না, আলো ফুটবে না। তেমনি একটি সময়ে, এই দুঃসময়ে বলা যায়, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি তারা এগিয়ে এসেছেন একটি বড় ইভেন্ট নিয়ে, একটি বড় চলচ্চিত্র উৎসব নিয়ে, যেটি আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে, দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেবে নতুন চেতনায়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফিরোজ ভাই আপনাকে শুভেচ্ছা, খালেক ভাই আপনাকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা মনে করি এই উৎসব শুধু উৎসবে সীমাবদ্ধ থাকবে না। এই উৎসব থেকে আমাদের দেশের সাধারণ মানুষ যারা চলচ্চিত্রকে ভালোবাসেন তারা দেখার সুযোগ পাবেন পৃথিবীর অন্যান্য দেশের অনেক বিখ্যাত ছবি, সেই সঙ্গে বাংলাদেশের ছবি যা দেখার সুযোগ হয় না বড় পর্দায়। তেমনি আমাদের চলচ্চিত্র জগতের তারকা কুশলীরা যারা অনেক সময় আফসোস করেন যে বাইরের আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের দেখার সুযোগ হয় না, জানার সুযোগ হয় না, এই উৎসবটি সম্ভবত তাদেরকে সেই সুযোগ এনে দেবে নতুন কিছু ধারণ করার। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।